ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। কি কথা বল, রাগ করব না। সত্যি করে বলবি? কেন? তুই কি কখনো আমাকে মিথ্যে বলতে শুনেছিস? না দোস্ত। আচ্ছা, সরি। পরপরই মায়া জিজ্ঞাসা করলো, তুই তো আরমান ভাইকে ভীষণ ভালোবাসতি, তাই না? আরমানের নামটা শুনে কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি দিল মাহির বুকে। মায়ের কথাটা শুনতেই মাহি অন্য জগতে চলে গেল। মায়া মাহিকে অন্য মনস্ক দেখে গায়ে টাচ করতে মাহি আবার কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে। মায়ের কথার উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলো, কিছু বোঝাতে চাচ্ছি না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আজ না হয় বললি, কিন্তু ফার্দার এসব কথা বলার সাহস করবি না। ওকে মাহি, আর একটা কথা বলবো। বল। আরমান ভাইয়া এখন মোটামুটি সুস্থ হয়েছে, তোকে একটিবার দেখতে যাচ্ছে। কথাটা বলে মায়া মাথাটা নিচু করে রেখেছে। মাহি এক পলকে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর মায়া ভরা কণ্ঠে বলে, এটা কিছুতেই সম্ভব না মায়া। কেন সম্ভব না মাহি? যে মানুষটা সারা জীবন তোর জন্য বিনা স্বার্থে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে, আর সেই মানুষটার সাথে একটিবার দেখা করার মতো তোর ইচ্ছে নেই? মাহি, তুই এতটা পাষাণ কি করে হইলি? সরি মায়া, আমার দ্বারা আরফানের সাথে দেখা করা সম্ভব না। মাহি, তুই মুখে যতই বলিস না কেন, আমি জানি তুই আরমান ভাইকে এখনো ভালোবাসিস, অথচ আমার কাছে স্বীকার করছিস না। মাহি চোখ দুটো লাল করে মায়ের দিকে তাকায়। মাহি প্লিজ, আমার উপরে রাগ করিস না। মাহির কণ্ঠ যেন বেজে উঠল। অনেকটা উদাসীনভাবে আকাশের দিকে তাকিয়ে বলে, না রে, রাগ করবো কেন? তুই ঠিকই ধরেছিস, আমি ওকে ভীষণ ভালোবাসি। কত ভালোবাসি তা হয়তো আমি নিজেও জানি না, কিন্তু আমার এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় কষ্ট। কেন জানিস? আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। যেখানে সবকিছু ঠিকঠাক চলছিল, সেখানে হঠাৎ করে আমার আরমানের অ্যাক্সিডেন্ট হলো। আর দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, রোদের সাথে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু দেখ, বিয়ে হয়েও বা কি হলো? আজ পর্যন্ত স্বামীর বিছানায় জায়গা হলো না। না পারলাম আরমানের বউ হতে, আর না পারলাম রোদের স্ত্রীর অধিকার। কতটা শান্তিতে আছি চিন্তা করতে পারিস? আমার জীবনটা কতটা অভিশাপ। ছোটবেলায় মাকে খেয়ে দুনিয়াতে এসেছি, আর আজ পর্যন্ত সুখের দেখা পাইনি। তাহলে ভেবে দেখ কতটা সুখে আছে তোর বান্ধবী। আড়াল থেকে মাহির কথাগুলো শুনে ফেলে রোদ। ভীষণ কষ্ট লাগছে মাহির কথাগুলো শুনে। মাহির কথাগুলো একদম ছুরির মতো বুকের ভেতরে বিধে রক্তাক্ত হয়ে গেছে রোদের। এতদিন এসে মাহির কষ্টটা অনুভব করতে পেরেছে। ছাদের উপরে এক মিনিটও না দাঁড়িয়ে নিচে নেমে গেল। রুমের ভেতরে ঢুকে ফ্লোরের উপরে পা মেলে দিয়ে বসলো। ওদের হাতের মুঠো খুলে কাছে টুকরোটা বের করে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। কি হচ্ছে এসব? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হাত কাটলেন কেন? কি সমস্যা আপনার? নিশ্চুপ রোদ। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, কথা কানে যাচ্ছে না? কি বলবো? মানে কি? আমার কথা কি বুঝতে পারছেন না? হাত কেটেছেন কেন? কোন দুঃখে? ভাই প্লিজ এখান থেকে যাও তো, আমার এখন কথা বলার মুড নেই কোনো। কিছুক্ষণ চুপ করে থেকে মাহি বলল, এতক্ষণে বুঝলাম মোহনার কথা মনে পড়ে গেল নাকি? যে মানুষটা চলে গেছে তাকে মনে করে কি সারাটা জীবন কাটতে হবে? যার জিনিস সে নিয়ে গেছে, আপনার কিছু করার ছিল না এতে। কিন্তু যে আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, তাই আপনার কোনো অধিকার নেই সেখানে আঘাত করার। কি ভাবেন নিজেকে আপনি? সবকিছু একাই শোনেন, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। পুরনোকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শিখতে হয়। কারণ কে জানে, পুরনোকে মনে রাখতে গিয়ে আবার বর্তমানকে হারিয়ে না ফেলে। জীবনটা অনেক কঠিন, কিন্তু তবুও মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে একটু সুখের জন্য। কিন্তু সুখ পাখিটা বড্ড অভিমানী, সবার কাছে সে ধরা দেয় না। মাহির কথাগুলো শুনে মুখটা তুলে মাহির দিকে তাকালো। এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আপনার হাত থেকে রক্ত পড়া বন্ধ হবে না। এখন বলুন তো, বাসার ফার্স্ট এড বক্সটা কোথায় আছে? কি করবে সেটা দিয়ে? এত কথা বলার সময় নেই আমার কাছে। আমি যেমন আছি ঠিক আছি, তুমি তোমার কাজে যাও। রাগান্বিত হয়ে এক ধমকে সুরে বলে, এত অজুহাত আপনার কাছে শুনতে চাই? কোথায় আছে শুধু সেটার উত্তর দিন। রোদের মা দুজনকে ডিনার করতে ডাকতে আসলে দরজার কাছে থ হয়ে থমকে দাঁড়ায়। রোদ তোর হাত কাটলো কিভাবে? মাকে দেখে নড়ে চড়ে বসলো রোদ। তেমন কিছু ব্যাপার, পানি খেতে গিয়ে গ্লাসটায় চাপ লেগে যায়, আর তখনই কাঁচের টুকরোটা হাতে পিঠে যায়। মাহি, আমার সাথে এদিকে আয় তো। জি মা, আসছে। মাহি মায়ের পেছনে গেল। মা গিয়ে ফার্স্ট এডের বক্সটা মাহির হাতে দিয়ে বলল, মা তুই গিয়ে ব্যান্ডেজ করে দে, আমার মাথাটা চক্কর কাটছে, রক্ত দেখলে আমার মাথা ঘুরতে থাকে। আচ্ছা মা।
আপনি রেস্ট নিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। রোদের মাকে ধরে বিছানার উপরে শুয়ে দিয়ে দ্রুততার সাথে রোদের রুমে ঢুকলো মাহি। প্রথমে রোদের হাতটা ডেটল দিয়ে পরিষ্কার করলো, তারপর স্যাফলন মলম লাগিয়ে দিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিল। রোদ মাহির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, ভাবছে মোহনাও এইভাবেই তার খেয়াল রাখতো। একটু কেড়ে গেলে সে পাগলের মতো হয়েছে। আচ্ছা, মাহির ভেতরে মোহনার প্রতিচ্ছবি দেখছে, যাকে দেখলেই বুকের ভেতরে পুরনো ভালোবাসাটা জেগে উঠছে। কিন্তু মোহনার স্থানটা সে কিছুতেই মাহিকে দিতে পারবে না। অন্যদিকে সে যদি মাহিকে মেনে নেয়, কিন্তু মেহেতাকে মাহি কখনো মেনে নেবে না। আর মেহেতাই রোদের একমাত্র অবলম্বন, যাকে আগলে ধরে রোদ বেঁচে আছে বা বেঁচে থাকার চেষ্টা করছে। সৎমা কখনো আপন হয় না। এভাবে কি ফ্লোরে বসে থাকবেন? এমনিতেই শরীর থেকে অনেকখানি ব্লাড বেরিয়ে গেছে। রোদকে ধরে বিছানার উপরে শুয়ে দিল মাহি, গায়ে কাঁথা জড়িয়ে দিল। এবার আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। রোদ চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মাহি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। মাহির চোখে ঘুম নেই, ফ্যানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কখন জানি এই চোখ দুটো ঘুমিয়ে লেগে যায় মাহি। মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাহি। চোখ দুটো খুলে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। বিছানা দিকে তাকিয়ে দেখে রোদ শীতে থরথর করে কাঁপছে। মাহি গিয়ে রোদের পাশে বসে কপালে হাত দিল। ও মাগো, এই তো দেখছি পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এদিকে রোদ শীতে কাঁপছে, কি করবে এত রাতে কিছুই ভেবে পাচ্ছে না। নিজের গায়ে দেওয়া কাঁথাটা নিয়ে রোদকে চেপে ধরল, কিন্তু তবুও রোদের কাঁপনি কমছে না। তাহলে কি মাকে ডাক দেবে? ওর দিকে তাকিয়ে দেখে রাত 3:30। এত রাতে মাকে ডাকাটা উচিত হবে না। এমনিতেই মায়ের শরীরটা তেমন ভালো না, যা করার আমাকেই করতে হবে। কিন্তু কি করব? কোনো ফুল কিনারা না পেয়ে মাহি রোদের কাঁথা নিচে রেখে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কারণ অতিরিক্ত কাঁপনি উঠলে গরম তাপমাত্রার ব্যবস্থা করতে হয়, কিন্তু সেটা তো মাহি খুঁজে পাচ্ছে না। তাই এই অবস্থা বাধ্য হয়ে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে রোদের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ভোরের আলোয় মাহির ঘুম ভাঙল। তাকে দেখে রোদ এখনো ঘুমোচ্ছে, তাই সে তার রোদকে কোনো নাড়াচাড়া দেয় না, চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পরে রোদেরও ঘুম ভাঙল। চোখ মেলে মাহিকে তার বুকের উপরে আবিষ্কার করে পুরো শক্ট হয়ে গেল। মাহি তার বুকের ভেতরে, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? এদিকে মাহির খোলা চুলের মিষ্টি ঘ্রাণে রোদের বুকের ভেতরে ছাই চাপা আগুনটা যেন দাও দাও করে আবারও জ্বলে উঠল, যেটা মোহনা থাকতে তার চোখ। কিন্তু এখন তো মাহির স্পর্শ তাকে পাগল করে দিচ্ছে। রোদের ইচ্ছে করছে মাহিকে তার বাহু ধরে আবদ্ধ করতে, কিন্তু কিভাবে করবে? মাথায় কোনো কাজ করছে না। এদিকে মাহির চোখ রোদের চোখের দিকে পড়তে লজ্জায় লাল হয়ে চোখ বন্ধ করে ফেলে। নিজেকে ছাড়িয়ে উঠতে নিলে রোদ মাহির হাতটা টেনে ধরে। মাহির রোদের দিকে তাকিয়ে থাকে। মায়ের দিকে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রোদের। আজ দুজনে বাক্রত হয়ে তাকিয়ে থাকে। রোদের মুখে হাসি রেখে ভীষণ লজ্জা পায় মাহি। রোদ মাহির দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। মাহি হাতটা ছাড়াতে চেষ্টা করলে রোদ আরো জোরে শক্ত হাতে চেপে ধরে। নিশ্চুপ রোদ। আচ্ছা, আপনি কি বাংলা বোঝেন? হাতটা ধরে রেখেছেন কেন? আমার কাজ আছে, বাইরে যাব। যদি না ছাড়ি? কিছুক্ষণ চুপ করে থেকে মাহি অন্যদিকে মুখটা ঘুরিয়ে বলল, যদি হাতটা না ছাড়েন তাহলে সারা জীবন এই হাতটা ধরে রাখতে হবে। পারবেন সারা জীবন হাতটা ধরে রাখতে? মাহির কথাটা শুনে হতবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। অনেকক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে হাতটা ছেড়ে দিল। রোদ হাতটা ছেড়ে দিলেই মাহির বুকের ভেতরটা কে জানি হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। চোখে আচমকায় পানি চলে এসেছে, কিন্তু সে পানি রোদ দেখার আগেই নিজেকে সামলে নিয়ে হেসে বলল, আমি জানতাম এমনটাই হবে। আপনি আমার হাতটা কখনো ধরে রাখতে পারবেন না, কারণ আপনি মোহনার জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন। আমতা আমতা করে কথাটা ঘুরিয়ে বলল, তোমার কি ড্রেসগুলো পছন্দ হয়েছে? একদিনও তো পরলে না। আমি জানি তোমার পছন্দ হয়নি, তবুও তোমাকে জিজ্ঞেস করাটা আমার বোধ হয় ঠিক হয়নি। কিন্তু কি করবো, মনের ভিতরে খচখচ করছিল জানার জন্য। আমি কি আপনাকে বলেছি যে আমার ড্রেসগুলো পছন্দ হয়নি? আপনার চয়েস সত্যি অসাধারণ, যার প্রশংসা করলেও কম হবে। তাই? হুম। রোদের মা মাহিকে ডাকছে। আচ্ছা, মা ডাকছে, আমি আসছি। ঠিক আছে। মাহি বিছানা থেকে নেমে আর চোখে রোদের দিকে তাকাচ্ছে। তারপর দ্রুততার সাথে রুম দিয়ে বেরিয়ে মায়ের রুমে ঢুকল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মাহি, তোর নাম্বার কি বন্ধ? বলতে পারবো না মা, মোবাইল তো ওয়াইড ড্রপের উপর রাখা, বন্ধ কিনা জানি না। তোর মা একটু আগে কল দিয়েছিল, বললো তোর নাম্বারটা নাকি বন্ধ, তাই আমার নাম্বারে কল দিল। ও আচ্ছা মা, পরে দেখবো মোবাইলটা বন্ধ হয়েছে কিনা। মা কল দিয়ে কি বললো? তুই কেমন আছিস জিজ্ঞেস করেছে, আর তোকে বাসায় যেতে বলেছে। কি বলছেন মা, আমাকে বাসায় যেতে বলেছে? তাই তো বলতে শুনলাম।
যাক ভালোই হলো। আমাকে কি মনে করে স্মরণ করলো আল্লাহই ভালো জানে। কি জানি বলছিল মিমের বিয়ে নিয়ে। মনে হয় খুব শীঘ্রই মিমের বিয়ে হবে, তাই তোকে জানাতে চাইছে। কালকে বলেছিল। মাহি, রোদের ব্যথা কি কমেছে? এই মা, আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তার হাতের অবস্থা এখন কেমন। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আসছি। রোদের মা রোদকে দেখার জন্য বা বাড়াতেই রোদ রুম থেকে বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম মা, আপনার শরীর এখন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমার কথা বাদ দে, তোর কি অবস্থা তাই বল। আমি ভালো আছি। হাতের ব্যথা কমছে? পুরোটা কমেনি, তবে অনেকটাই কমে গেছে। যাক, শুনে খুশি হলাম। আজকে কি তুই অফিসে যাবি? আজ না গেলে হয় না? অফিসে অনেক কাজ পায়, না গেলে কিছু সমস্যা হবে না, কিন্তু নিজের বিবেকের কাছে খারাপ লাগে। তুই নাস্তা করে অফিসে যা। রোদের মা দুজনকে নাস্তা দিয়ে রান্না করে ঢুকলো। রোদ খাচ্ছে আর মাহিকে আর চোখে দেখছে। মাহি কোনো রকমে নাস্তা করে নিজের রুমে গিয়ে বসলো। একটু পর রোদ খাওয়া শেষ করে মুখটা মুছে নিজের রুমে ঢুকলো। রুমে ঢুকে বিছানা থেকে তাকায়। মাহি খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। রোদ আলমারি খুলে শার্ট প্যান্ট বের করলো। শার্টের হাতা কাঁচাতে কাঁচাতে বলল, মাহি, তোমার কি শরীর খারাপ? না। সত্যি? রোদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর আয়নার ভেতর দিয়ে চুপি চুপি মাহিকে দেখছে। চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে গায়ে পারফিউম লাগিয়ে জুতা হাতে নিয়ে বিছানার উপরে বসলো। বিছানার উপরে বসে জুতা পড়ে যাওয়ার জন্য বাবা নেই। হঠাৎ করেই থমকে গিয়ে আবারও বিছানার দিকে এগিয়ে এসে মাহির হাতটা ধরল। আচমকায় লাফিয়ে উঠে মাহি। কি হলো, ভয় পেলে নাকি? আমি রোদ, আর আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই বাড়িতে আমি ছাড়া তোমাকে টাচ করার মতো কেউ নেই। রোদের কথা শুনে তো মাহি পুরাই শক। মাহি, তখন তুমি কি বলেছিলে মনে আছে? কি বলেছিল? এই যে আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো কিনা। হ্যাঁ, আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মাহি নড়ে চড়ে বিছানার উপরে বসলো। রোদ কি বলছে এইসব? স্বপ্নে দেখছে না তো? নিজের গায়ে চিমটি কেটে আউচ বলে চেঁচিয়ে উঠলো মাহি। কি হলো মাহি, কি ভাবছো? তোমার শর্তে আমি রাজি, এখন তোমার মতামতটা আমাকে জানাও। আপনি মজা করছেন তাই না? রোদ মুখটা বাঁকিয়ে বলে, আমার কথাটা কি তোমার কাছে মজা মনে হচ্ছে? মানে? রোদ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মাহি ঠোঁটের উপরে নিজের হাত দিয়ে চেপে ধরে বলে, তুমি ঠিকই ধরেছ, আমি মজাই করছিলাম। জোরে নিঃশ্বাস ছাড়লো মাহি। যাক, বাঁচলাম। রূপ কপাল একত্র করে, বাঁচলাম মানে? তুমি কি এতক্ষণ বেড়েছিলে না? না, তবে আপনার কথাটা শুনে আবার বেঁচে উঠলাম। এখন শুনে সব বিষয় নিয়ে মজা করবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার এত দম কিসের? টাকার অহংকারে সবকিছুকে মজা ভাবে। টাকার অহংকার করতে নেই, সেটা কি আপনি জানেন? অহংকার পতনের মূল। আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি তো আর বাচ্চা না যে সব বিষয়কে নিয়ে মজা করবেন। এই যে হ্যালো মিসেস রোজ চৌধুরী, ওরকম মাহি চৌধুরী। আমি মজা করছি না। তুমি যেটা বলেছিলে সেটা করতে আমার সময় লাগবে, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো মিস্টার রোদ চৌধুরী, আপনি তো দেখছি মাথা মোটা মানুষ। আমি সকালে যেগুলো বলেছি পুরোটাই মজা ছিল। আপনার কি কথাটা সত্যি মনে হয়েছিল? কি করে সত্যি ভাবলেন আপনি? আপনার হাত ধরবো আমি? কখনো না। মরে যাব তবু আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিব না। রোদ রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহি চুপচাপ চেয়ারের উপরে বসে থাকে। রোদের মা রুমে এসে মেয়েটাকে মাহির কোলে দিয়ে বলে, মাহি, আমি একটু হসপিটালে যাব। রোদের আন্টি অসুস্থ হয়ে পড়েছে, আজকেই তার অপারেশন করতে হবে। কলিকে রেখে গেলাম, তোর যদি সমস্যা হয় কলির সাহায্য নিস, আর না হলে আমাকে কল করিস। ঠিক আছে মা। মায়ের কোল থেকে মেয়েটাকে কোলে নিল মাহি। মাহির কাছে ছোট বাচ্চা খুব ভালো লাগে। ছোটবেলায় মিমকে কোলে পিঠে করে বড় করেছে, তাই সে ভালো করেই জানে বাচ্চারা কান্না করলে কি করে ঠান্ডা করতে হয়। মাহি মেয়েটাকে কোলে নিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে। মেয়েটা ছোট ছোট হাত পাগুলো নাড়াচাড়া করছে। মেয়েটা চোখগুলো খুব নিষ্পাপ, ডাগর ডাগর চোখ করে তাকিয়ে হাসছে মেয়েটা। একটু পর মেয়েটা মাহির দিকে টিপ টিপ করে তাকাচ্ছে আর হাসছে। মাহিও এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটাকে কোলে নিয়ে সমস্ত কষ্ট ভুলে যায় মাহি। কেমন জানি এক অদ্ভুত অনুভূতি অনুভব করছে মাহি। মনে হচ্ছে জনম জনম ধরে এই সম্পর্ক দুইজনের মাঝে। মাহি মেহেতার হাতগুলো ধরছে, কি নরম হাতগুলো, খুব মায়া লাগছে মাহি। এত ছোট বাচ্চাটার মা নেই, ভাবলেও খারাপ লাগছে। কিছুক্ষণ পরে খেয়াল আসলো, আমি তো মেহেতার সৎমা। সৎমা কথাটা শুনলেও ঘৃণা লাগে। মেহেতাকে কখনো বুঝতে দিব না যে আমিও সৎমা। সৎমা কি জিনিস সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না। মাহি মেহেতার কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল।
মেহেতা মাহির পরে খেলছে। মেহেতাকে পাশে শুয়ে দিয়ে মাহিও তার পাশে শুয়ে পড়ল। পলি রুমে এসে মাহির হাতে দুধ ভর্তি ফিডারের বোতলটা দিয়ে বলে, মেয়েটাকে খাইয়ে দিন, তাহলেই ঘুমিয়ে পড়বে। তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি। মেহেতা দুধ খাওয়া শেষ হলে মাহি মেহেতাকে ঘুম পাড়িয়ে দিল। মেহেতাও ঘুমিয়ে পড়েছে। এদিকে রোদ অফিসে বসে ছটফট করতে থাকে। মোহনার মৃত্যুর পর সব ঠিকঠাকই চলছে, কিন্তু ইদানিং মাহিকে দেখলেই তার পুরুষত্ব জেগে উঠছে। শরীরের তীব্র চাহিদা রোদকে তাড়া করছে। রোদ কখনো ভাবেনি তার জীবনে অন্য কোনো মেয়ের প্রতি এমন আকর্ষণ বাড়বে। মোহনাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার মৃত্যুর পরে এখন সে তার ভালোবাসাটা ভুলতে চলেছে। কিভাবে সম্ভব এমনটা ভাবার? তাহলে কি মাহির সৌন্দর্য তাকে চুম্বকের মতো তার দিকে টানছে? না না না, ছি ছি ছি, এমনটা ভাবাও না। মোহনার শেষ স্মৃতি হিসেবে মেহতাকে রেখে গিয়েছে, যাকে আগলে রেখে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেভাবেই হোক নিজেকে সামলাতে হবে। রোদ ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে দিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। আয়নার দিকে তাকাতেই মাহির মুখটা ভেসে উঠল। কি হচ্ছে এসব? যেখানে তাকাচ্ছে সব জায়গায় শুধু মাহির মুখটা ভেসে উঠছে। এটা কি ভালোবাসা নাকি রূপের মোহ? মাথায় কিছু কাজ করছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা কেবিনে ঢুকল। চেয়ার টেনে বসে টেবিলের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। রোদের বন্ধু তুহিন এসে খপ করে কাশি দিল। রোদ মাথা তুলে তুহিনের দিকে তাকায়। কিরে দোস্ত, দিনের বেলায় পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, রাতে কি ভাবির সাথে টি-20 ক্রিকেট খেলেছিস নাকি? শোন দোস্ত, যাই করিস না কেন, তোদের কিন্তু পুরো একটা ক্রিকেট টিম দেখতে চাই। তোরা খেলবি আর আমি আম্পায়ারিং করব। বলেই হো হো করে হেসে উঠে তুহিন। রোদ তুহিনের বুকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। কিরে দোস্ত, তুই তো দেখছি রোবট হয়ে গেছিস, কোনো কথাই বলছিস না। আচ্ছা বাদ দে, এখন তোর বিয়েতে তো দাওয়াত দিলি না, এবার আমাকে ট্রিট দে। তুই এত কিপটে হয়ে গেলি কবে থেকে? বিয়ে করে সোহাগরাত মানলি আর আমাকে ভুলে গেছিস। আমি কিন্তু এসব মেনে নিব না। আমাকে আজকে ট্রিট দিবি তুই। দোস্ত, মনটা বেশি ভালো পায় এখন, ইয়ার্কি করার সময় না। আমার মনটা আজকে ভালো লাগছে না। আরেকটা কথা, তুই কিসের বিয়ে ট্রিট খেতে যাচ্ছিস? আর সোহাগ রাত, এটা আবার কি জিনিস? এই হারামজাদা, তুমি সোহাগরাত চিনো না? আরে আমাকে কি বোকা বানাতে চাইছো? তুমি সোহাগরাত না চিনলে মেয়েতে আসলো কিভাবে? বাবা গো বাবা, ভাবার বিষয়। তুই যে কিপটা ঠিক দিবি না সেটা আমি আগে থেকে জানি। তোর বউকে আজ পর্যন্ত দেখাসই নেই খরচের ভয়ে। আচ্ছা কিপটা, আমি যাচ্ছি। যদি তোর মন চায় তাহলে আমাকে ডিনারে ইনভাইট করিস। তুই ইনভাইট করলে আমি অবশ্যই আসবো। এখন তুই যা, আমি কাজ করবো। আচ্ছা যাচ্ছি, তবে আজ রাতে সোহাগরাত মানালে আমাকে খবর দিস কিন্তু। কথাটা বলেই তুহিন দৌড়ে চলে যায়। তুহিন চলে গেলে রোদ হাসতে থাকে। কোনো রকমে অফিস করে বাসায় গেল। দরজায় কলিং বেল বাজালে কলি এসে দরজাটা খুলে দিল। রোদ ভিতরে ঢুকেই মা মা বলে ডাকতে থাকে। রোদ মায়ের কোনো সাড়া না পেয়ে তার রুমে গেল। তিনি রুমের ভেতরে নেই। মাকে না দেখে মাহি রুমে ঢুকলো। দরজা খুলেই মেরে থমকে দাঁড়ায় রোদ। মেয়েটাকে পাশে রেখে শুয়ে আছে মাহি। পুরো শকড হয়ে যায় রোদ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাহি তার মেয়েকে নিয়ে পাশাপাশি শুয়ে আছে। এটা কি করে সম্ভব? নিজের সন্তান না, তবুও আমার মেয়ে দেখাশোনা করছে না। আর এটা শুধুমাত্র একজন ভালো মনে মানুষই করতে পারে। যাক, কিছুতে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোদ। এতদিন পরে তার মেয়েকে কেয়ার করার মতো বিশ্বস্ত একজনকে পেল। মনে মনে ভীষণ খুশি হলো রোদ। রোদকে দেখে মাহি জিজ্ঞাসা করলো, আমার মোবাইল থেকে সিমটা সরিয়ে নতুন সিম ধরে রাখার মানে কি? রোদ স্বাভাবিকভাবেই বলল, আমি চাই না অতীতে কারোর সাথে তোমার কোনো যোগাযোগ থাক। তাই বলে বিনা পারমিশনে আমার সিম খোলার অধিকার আপনাকে কে দিল? অধিকার দেওয়ার তো কিছু নেই, তুমি আমার। আমি আপনি কি থেমে গেলেন কেন? বলুন বলুন। তুমি আমার বাসায় থাকছো, তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। মাহি রোদের মুখের দিকে তাকায়, তারপর মুগ্ধ চোখে তাকায়। খুশিতে তার মুখ চকচক করে উঠেছে। কিন্তু কেন এই খুশি? তার মানে কি সে রোদকে ভালোবাসতে শুরু করেছে? না, এটা কিছুতেই হতে পারে না। মাহি রোদের প্রতি যতই দুর্বলতা আসুক না কেন, সেটা রোদকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তার ব্যাপার। আমার এখন খিদে নেই। মা কি এখন আসেনি? না আজকে আসবেন না, কিছুক্ষণ আগে আমি কল দিয়েছিলাম আর তখনই নতুন সিমটার ব্যাপারে জানতে পারলাম। আমি সিমটা পাল্টে দেওয়াতে তুমি আমার উপর রাগ করেছো, তাই না? মাহি রোদের চোখের গভীর থেকে গভীরতর দৃষ্টিতে তাকিয়ে হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না তবে একটু কষ্ট পেয়েছি, কারণ সিমটার সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে ছিল। রোদের মুখটা যেন বিষাদে ভরে যায়। সরি মাহি, আমি আসলে বুঝতে পারি। মাহি ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলে, সরি টরি বলতে হবে না, জলদি ফ্রেশ হয়ে আসে, আমার ক্ষুধা লেগেছে।
রোদ ঠোঁট দুটো চেপে ধরে মুচকে মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর মাহি রোদের পথবানে এক ধ্যানে তাকিয়ে থাকে। মাহি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। বলে এসে রান্নাঘরে ঢুকলো। একটু পর বেরিয়ে এসে চলে যেতে নিলেই মাহি বাঁধ ছাড়লো। অলি, তুই এখন কোথায় যাচ্ছিস? ডিনার করবি না? করবো তো, আগে মেহেতা খাইয়ালো, তারপর আমি খাইয়ালো মুয়ে। আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজানকে লইয়া খায়ালো। ঠিক আছে, মেহেতা ঘুমিয়ে গেলে আমাকে খবর দিয়ে দিস। আচ্ছা আপা। মাহি সমস্ত খাবার গরম করে টেবিলে সাজাচ্ছে। রোদ এখনো আসছে না। ভাবছে রোদ এখন আসবে কেন? খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। রোদ এসেই চেয়ারটা টেনে মাহির পাশে বসলো। মাহি খাবার দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি। মাহি রোদের প্লেটে খাবার বেড়ে দিল। খাবারের আইটেম দেখে তো রোদ পুরোই শক হয়ে যায়। এত আইটেম সব কি মাহি বানিয়েছে? কিন্তু কিভাবে? আমি তো জানতাম মাহি তেমন রান্না করতে পারতাম, কিন্তু এখনো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। পোলাও, রোস্ট, মাংস, টিক্কা, চিংড়ি মাছের মালাইকারি, ভাজি, এত সব আইটেম মাহি নিজের হাতে রান্না করেছে। এক লোকমা মুখে তুলেই রোদের খাওয়া বন্ধ হয়ে গেল। রোদ খাচ্ছে না দেখে মাহি রোদকে বলে, কি হলো, খাচ্ছে না কেন? জানি রান্না ভালো হলো, তবু কষ্ট করে খেয়ে নি। মুখটা মাহির দিকে তাকিয়ে বলে, কি যে বলো না, রান্নাগুলো এক কথায় অসাধারণ হয়েছে। মনে হচ্ছে রিভার ক্যাফে বসে খাচ্ছি। মা তো আজকে আসবে না, কালকে কখন আসবে সেরকম কিছু বলেছে? না, তাহলে তো মাকে কল করে জানতে হবে। আপনার আন্টি সুস্থ হলে তো মা চলেই যাবে, তাই আমার মতে মাকে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। যাই হোক, কালকে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। তুমি 5টার ভিতরে রেডি হয়ে থাকবে। বন্ধুদের ট্রিট দেবো, তাই ছোট করে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করছি হান্ডি করে রেস্টুরেন্টে। হঠাৎ করে কি মনে করে পার্টি দিই? আপনার জন্মদিন নাকি? না না, তাহলে? আমি নতুন বিয়ে করেছি, তাই বন্ধুরা ট্রিট চাচ্ছে, সেই জন্যই পার্টি রাখলাম। ও, রোদ খাওয়া শেষ করে রুমে ঢুকে শুয়ে পড়ল। মাহি খাওয়া শেষ করে সমস্ত কাজ গুছিয়ে রেখে মেহেতা রুমে ঢুকলো। কলি মেহেতাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কাঁধের উপরে মুখ লুকিয়ে মেহেতা হাসছে। মাহি এগিয়ে গিয়ে কলির কোল থেকে মেহেতাকে নিজের কোলে নিল। মেহেতা মাহির দিকে তাকিয়ে খেলছে আর হাসছে। বলি তুই গিয়ে ডিনার করে শুয়ে পড়, আমি মেহতাকে আমার রুমে নিয়ে গেলাম। যদি কিছু দরকার হয় তাহলে তোকে খবর দিব। মেহেতাকে কোলে নিয়ে রুমে ঢুকতেই রোদের চোখ মাহির দিকে পড়ল। মেহেতাকে মাহির কোলে দেখে রোদ তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মাহি বিছানার উপরে বসে বালিশ এনে মেহেতাকে শুয়ে দিল। মেহেতা হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে। মাহি বলে, মেয়েটাকে এখানে নিয়ে আসলাম, কত দুষ্টু হয়ে গেছে আজকাল। বলি ঘুম পাড়ানোর এত চেষ্টা করছি, কিন্তু সে আরো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি বলো? দেখেন না, এখনো হাসছে। মাহির প্রতি রোদের ভালোবাসা বেড়ে যাচ্ছে। মাহিকে যতই দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে। তারপর মুগ্ধ চোখে মাহির দিকে তাকিয়ে থেকে বলে, মাহি, একটা কথা বলবো? জি বলেন। মেহতাকে পাশে নিয়ে তুমি বিছানায় ঘুমাতে পারো, কারণ তোমাকে ছাড়া তো মেহতা ঘুমাবে না। মাহির গলার স্বর পাল্টে ছোট হয়ে আসে। তারপর বলে, বিছানাতে শুধুমাত্র মোহনার অধিকার আছে, আমার কি সেই অধিকার আছে? নিশ্চুপ রোদ। মাহির প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই তার কাছে। আসলে বলছিলাম কি, সেদিনের কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার যদি সমস্যা না হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি এখানে ঘুমাতে পারো। মাহি কোনো কথার উত্তর না দিয়ে মেহেতার পাশে শুয়ে পড়ল। মাহি মেহেতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেহেতা ঘুমিয়ে পড়লে মাহি মেহেতার কপালে চুমো এঁকে দিয়ে চোখ বন্ধ করে থাকে। রোদ মাহির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। ভাবছে, কয়েকদিনের ভিতরে মাহি মেহতাকে এইভাবে আপন করে নেবে তা আমি কল্পনাও করতে পারিনি। ফজরের আজানে সুমধুর কণ্ঠ কানে আসতেই ঘুম ভেঙে যায় মাহির। চোখ খুলে প্রথমেই মেহেতার দিকে তাকায়। মেহেতা ঘুমোচ্ছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ঘুম জড়ানোর মুখটা দিকে। মেয়েটাকে দেখলে খুব কষ্ট লাগে। ছোটবেলায় সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মাহি। সৎ মা কি জিনিস সেটা মাহির চেয়ে ভালো কেউ জানে না, তাই তো মেহেতার প্রতি তার ভীষণ দুর্বলতা। এই কয়েকদিনের মধ্যেই মায়ে পড়ে গেছে মাহি। ইদানিং মেহেতার মুখের দিকে থাকাতেই মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। এই জন্যই মাহি মেহেতার নাম দিয়েছে মেডিসিন, কারণ এটা না খেলে মানুষ বাঁচতে পারে না। মাহি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। সকালে বাতাসটা বেশ ভালো লাগছে তার। রুম থেকে বেরিয়ে কলি রুমে ঢুকে কলিকে ডাক দিল। কলি আড়মোড়া দিয়ে তাকিয়ে বলে, আপা কিছু কইলেন? মেহতার খাবারের ব্যবস্থা কর, তারপর নাস্তা বানা। মেহতার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। আচ্ছা আপা, আন্নে যান, আমি সব কাজ করতেছি। হুম।
মাহি রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:45 বেজে গেছে। রোদকে উঠাতে হবে, তার তো আবার অফিস আছে। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে পেছন ফিরে তাকায় মাহি। পলি ভেতরে আয়। পলি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। আপা, মেহেতা কি উঠছে? না, এখনো ওঠেনি। কথা বলতে বলতে মেহেতা কেঁদে উঠল। এই যে আমার রাজকুমারী উঠে গেছে। পলি, মেহেদাকে নিয়ে দুধ খাইয়ে দে। সেই রাতে খেয়েছে আর এখন প্রায় 8টা বাজে। আচ্ছা আপা, মুই এখনই খাইতেছি। পলি মেহেতাকে কোলে নিয়ে রুম থেকে চলে গেল। রোদ ঘুম থেকে উঠে মাহির দিকে তাকিয়ে হাসছে। মাহির দেখেও না দেখার ভান করছে। রোদ বুঝতে পেরে এবার মুখ টিপে টিপে হাসছে। মাহি, একটা কথা জিজ্ঞেস করবো? যদি সত্যিটা বলো তাহলে খুশি হতাম। মাহি স্বাভাবিকভাবেই বলল, কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? রোদের কথাটা শুনে মাহির সমস্ত শরীর হঠাৎ করেই কাঁপন দিয়ে ওঠে, যেন এই মুহূর্তে সে অবিশ্বাস্য কিছু শুনতে পেল। কি হলো, চুপ কেন? সত্যিটা জানতে যাচ্ছি। অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। মাহি আংশিক বিদ্রুপে সুরে বলে, আপনি ভালোবাসা বোঝেন? রোদ ঠোঁটের কোণে হাসে। তোমার কি মনে হয়? আমার কি মনে হয় সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আমি শুধু এতটুকু বলবো, ভালোবাসা বুঝতে হলে অনেক বড় মনের দরকার হয়, সেটা আপনার নেই। আপনাকে তো আমার পাথরের মূর্তি মনে হয়। তাই? রোদ মাহির কথার প্রতিবাদ করে বলে, তাহলে তুমি কি বলতে চাও? তোমার সেই মন আছে? তুমি ভালোবাসা বোঝো? মাহি পাল্টা প্রশ্ন করে বলে, আপনি কোনোদিন বোঝার মতো কিছু করেছেন? শোনেন, কাউকে ভালোবাসা বোঝাতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়, আর নিজেকে ভালোবাসার জন্য একটা সুন্দর মনের দরকার হয়, আর সেটা আপনার নেই। যদি থাকতো তাহলে আমার লাইফটা এলোমেলো করতে পারতেন না। এতটা নির্দয় ভাবে কি করে পারলেন বাসর রাতেই নববধূকে পাষাণের মতো মারতে? জানেন বেল্টের আঘাতে কত রাত ব্যথায় কেঁদেছি? জানেন না? জানবেন কি করে? আপনারা তো পুরুষ মানুষ, যা ইচ্ছা তাই করতে পারেন। ইচ্ছে হলে গায়ে হাত তুলতে পারেন, আবার ইচ্ছে হলে কাছে টেনে আবার লাথি মেরে ডাস্টবিনেও ফেলে দেন। সবকিছু আপনাদের দ্বারা সম্ভব, কারণটা হলো আপনারা পুরুষ মানুষ। কথা শেষ করেই মাহি দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু রোদ মাহির পথ আগলে দাঁড়িয়ে আচমকাই মাহির হাতটা চেপে ধরে। তারপর আকস্মিক হ্যাঁচকা টান দিয়ে মাহিকে বুকের সাথে চাপটে ধরে। তারপর এক নজর মাহির দিকে তাকিয়ে নিজের ঠোঁট মাহির ঠোঁটের ভেতরে ডুবিয়ে দিল। তারপর থেমে গিয়ে মাহির মুখের দিকে তাকিয়ে থেকে বলে, কি বুঝেছো? এখনো না বুঝলে শোনো, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কথাটা বলেই রোদ ক্ষিপ্র গতিতে ঘর থেকে বাহিরে যায়। রোদ হ্যাঁচকা টান দিতেই মাহি প্রথমে ভয় পেয়ে যায়, তারপর বিস্ময়। রোদ যাওয়ার পরে পাথরের মূর্তির মতো মাহি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আজ তার জীবনে কি ঘটে গেল বিশ্বাসই হতে চাইছে না। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বিছানার উপরে শুয়ে পড়ে গড়াগড়ি খেতে থাকে। কি যে ভালো লাগা কাজ করছে মনের ভেতর, তা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু কেন এই ভালো লাগা? রোদ কি মন থেকে এমনটা করেছে নাকি আবেগের বশে? প্রথম যে রোদ ছিল সেই রোদের সাথে আজকের রোদের কোনো মিল নেই। মাহি বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। একই সাথে রোদের পাগলামির দৃশ্য বারবার আয়নার সামনে ভেসে উঠছে। আয়নার সামনে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে ঘরের থেকে বেরিয়ে যায়। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। মাহি দ্রুততার সাথে দরজা খুলে দিল। মাকে সামনে পেয়ে জড়িয়ে ধরল। রোদের মা জিজ্ঞাসা করলো, কি রে, হঠাৎ করে তোর মনে এত আনন্দ কেন? কিছু হয়েছে নাকি? মাহি যেন হাসি থামাতেই পারছে না, হাসতে হাসতেই বলল, মা, তুমি এসব বুঝবে না, তোমাকে বোঝাতে পারবো না। বেশ তো, তোর খুশিতেই চৌধুরী পরিবার খুশি মা। আচ্ছা শোন, আমি গোসল করে আবার হসপিটাল যাব। মেহেতা কোথায়? কলির কাছে। সারা রাত আমার কাছেই ছিল, সকালবেলা কলির কাছে গেলাম। মাহির কথা শুনে অবাক হয়ে যায় রোদের মা। কি বলবে বুঝতে পারছে না, মনে মনে ভীষণ খুশি হয়। তারপরে বলে, যার সন্তান তার কাছেই তো থাকবে। মায়ের কথাটা শুনেই স্বস্তির নিঃশ্বাস নিল মাহি। রোদ ঘর থেকে বেরিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করেই স্টার্ট দিল। খুব জোরেই গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণের ভেতরে অফিসে পৌঁছে গেল রোদ। ডেস্কের সামনে রাখা রকিং চেয়ারে বসে মাথাটা হেলান দিয়ে সিলিং এর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। মনের ভেতরে খচখচ করছে মাহি কি মনে করেছে। এতটা বেহায়া কি করে হতে পারলাম আজ? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি মোহনাকে এত তাড়াতাড়ি ভুলতে বসেছি, ঠিক ভাবতে অবাক লাগছে। তাহলে কি মাহির সৌন্দর্যে আমি বিভোর হয়ে গেছি? না, এইভাবে করলে চলবে না, নিজেকে ঠিক সামলাতে হবে। কিন্তু কিভাবে? মায়ের কাছে গেলে রোদ কন্ট্রোল করতে পারে না। দিন দিন তার পুরুষত্ব বেড়েই চলেছে। মুখে যতই বলুক তার জীবনে মোহনা ছাড়া আর অন্য কারো ঠাঁই হবে না।
কিন্তু মাহির কাছে গেলেই সব পানি হয়ে যায়। রোদ বুঝতে পেরেছে সে যতই মুখে বলুক মাহিকে এড়িয়ে চলবে, কিন্তু এটা কখনো সম্ভব না। বিয়ে হলে স্ত্রীর প্রতি এমনিতেই উইক হয়ে যায় স্বামীরা, এটাই হয়তো আল্লাহর ইচ্ছা। অনেক ভেবেচিন্তে কাজে মন দিল রোদ। বিকেল 5টায় পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে রোদ। পরিচিত বন্ধুবান্ধব সবাইকে ইনভাইট করা হয়েছে। অনেক কষ্টে রোদ কাজে মন দিল, তবুও ছটফট করছে সারাদিন। বিকেল 3টায় অফিস থেকে বেরিয়ে বাসায় আসলো রোদ। বাসায় এসে রুমের ভেতরে ঢুকে দেখে মাহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো আঁচড়াচ্ছে। রোদকে দেখেও না দেখার ভান করে মাহি, যেন রোদকে সে দেখেইনি। মাহির চুলগুলো এতই ঘন যেটা সবসময় রোদের মাথাটা ঘুরিয়ে দেয়, এত সুন্দর। রোদ মাহির পাশে গিয়ে দেয়ালের সাথে পা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মাহির এবার আর চুপ না থেকে বলল, জি, কিছু বলবেন? তুমি কি রেডি? এই তো প্রায় শেষ, আর 10 মিনিট লাগবে। তাই? হুম। মাহি, তুমি কি শাড়ি পরবে? ইচ্ছে আছে শাড়ি পরার, কিন্তু বাকিটা আপনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে, তুমি শাড়িই পরো। তবে আকাশি আর গোল্ডেন কম্বিনেশনের ভিতরে সেদিন যে শাড়িটা কিনেছিলাম না, ওটা পরবে, তোমাকে দারুণ মানাবে। ঠিক আছে। আচ্ছা শুনেন, আমি ড্রেস চেঞ্জ করব। আপনি যদি কাইন্ডলি বাইরে যেতেন, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হতে পারতাম। হুম, তবে আমাকে 10 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে এখনই বের হচ্ছি। ঠিক আছে। রোদ ফ্রেশ হয়ে 10 মিনিট পরে বেরিয়ে রুম থেকে চলে গেল। মাহি ড্রয়ার খুলে শাড়ি বের করে পরল, তারপর ড্রেসিং টেবিলের সামনে বসলো। চোখে হালকা করে কাজল দিল, হাত ভর্তি কাচের চুড়ি আর কানে দুল পড়ল। ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে গাঢ় করে লিপস্টিক দিয়ে চুলগুলো ছাড়া দিয়ে বুকের এক পাশে চুলগুলো এনে রাখলো। রেডি হওয়া শেষ হলে বিছানার উপরে পা মেলে বসলো। রোদ রেডি হয়ে হাত কসলাতে কসলাতে বলল, কি হলো, তুমি কি রেডি? কথাটা বলেই বিছানার দিকে তাকাতেই মেরে থমকে গেল রোদ। মাহিকে দেখে বুকের ভেতরটা আনন্দে ভরে গেল। মাহিকে আজ ছোট্ট বাচ্চাদের মতো লাগছে, মনে হচ্ছে 16 কি 17 বছর বয়স হবে। রোদ কিছুতেই চোখ ফেরাতে পারছে না, ড্যাব ড্যাব করে মাহির দিকে তাকিয়ে আছে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? যাবেন না পার্টিতে? বললেন না 5টায় যাবেন। মাথাটা কাত করে ঘড়ির দিকে তাকায় রোদ। ও মা, তাই তো, একটু খেয়াল করিনি। অনেকটা লেট হয়ে গেছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? সরি। চলো এখনই বের হবো। ঠিক আছে, চলুন। রোদ ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলল, আমি কেন তাকিয়ে আছি বলবো? হ্যাঁ বলুন। তুমি আজকে খুব সুন্দর করে সাজুগুজু করছো, তাই দেখার জন্য। আমার জন্য নিশ্চয়ই সাজুগুজু করেছো। মুহূর্তে একটা কঠিন লজ্জায় মাহির সমস্ত ঠোঁটে মুখে যেন বিদ্যুতের ঢেউ খেলে গেল। লজ্জারাঙা ঠোঁটে বলল, ইস, আমার কি এত দায় পড়েছে নাকি? আমার এত ইচ্ছে নেই কাউকে দেখানোর। রোদ আর কিচ্ছু বলল না, চুপ করে মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে বলে, চলো, না হলে দেরি হয়ে যাবে। আমি বুঝতে পারলাম রোদ অভিমান করেছে। এই যে শুনুন, নিশ্চুপ রোদ। আমাকে আজকে কেমন লাগছে? রোদ মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর। সত্যি? রোদ মাহির দিকে তাকাতেই মাহি বলে, আপনিও সুন্দর। নীরব দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির মুখের দিকে তাকিয়ে থাকে রোদ। একটু পরে কলি এসে বলে, আফামনি মেহেতে তো ঘুমায় গেছে, আপনারা কি বাহিরে যাইবেন? হ্যাঁ, একটু বাকি যাব। কিছু বলবে? মেহেতা সেরেলা কাল সকাল পর্যন্ত চলবো, তাই আসার সময় নিয়ে আসবেন। ঠিক আছে গলি, আমরা নিয়ে আসবো। বলি আমরা বের হচ্ছি, তুমি মেহেতার খেয়াল রেখো। মা সন্ধ্যার পরে চলে আসবে। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে রহিম চাচাকে বলবে, নতুবা আমাকে কল। দুজনে গাড়িতে করে পার্টিতে উপস্থিত হলো। মাহির হাত ধরেই ভিতরে ঢুকলো রোদ। পার্টিতে রোদের কয়েকজন ফ্রেন্ডস আগে থেকেই উপস্থিত ছিল। রোদকে দেখে সামনের দিকে এগিয়ে আসলো তারা। কিরে দোস্ত, তোর বিয়ার টির দিয়ে পার্টির আয়োজন করলি, আর তুই কিনা এত দেরি করে আসলি, ঘটনা কি? সুন্দরী বউ পেয়ে তাড়াচলের নিচে মুখ লুকিয়ে থাকতে হবে নাকি? আমাদের দিকেও একটু খেয়াল কর। আর শোন, রাতে ভাবিকে সময় দিস, আর দিনের বেলায় আমাদের দিস। বলেই সবাই হো 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 করে হেসে উঠল। রোদ একে একে সবার সাথে মাহির পরিচয় করিয়ে দিল। মাহি, এই হলো রহি, সোহান, সানি, রাহাত আর তুহিন। সবার সাথে একে একে পরিচয় পর্বটা সেরে ফেলল মাহি। সবাই পার্টিকে ঘিরে এনজয় করছে। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা দিকে চোখ আটকে গেল। মুহূর্তে মাহির চোখ কপালে উঠল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, মাহির পুরনো ভালোবাসা আরমান। চমকে উঠল মাহি। রোদ এগিয়ে গিয়ে আরমানের হাত ধরে ভেতরে নিয়ে আসলো। আরমানকে মাহির সামনে আনতে সে আচমকে লাফিয়ে উঠল। কি দেখছে এসব? আর আরমান মনে মনে ভাবে, মাহি এখানে, তার মানে মাহির রোদের স্ত্রী। রোদ মাহির সাথে আরমানের পরিচয় করিয়ে দিল।
মাহি এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আরমান। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। জানো মাহি, আরমানের সাথে তোর প্রেমিকা বেইমানি করেছে। কি না করেছে ওই মেয়ের জন্য। আমি কত করে বুঝিয়েছি মেয়েরা বেইমান, আমার কথা কখনো শোনেনি। এখন বুঝুক মজা। বিয়ের দিন আরমানের অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা শুনেই সেই মেয়ে বিয়েটা ভেঙে দিল। তারপর অন্য একজন টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে দিয়েছে। তবে একটা মজার কথা কি জানো, যেদিন তোমার সাথে আমার বিয়ে হয় সেদিনই আরমানের বিয়ে হওয়ার কথা ছিল। আমিও একই গাড়িতে ছিলাম। আল্লাহর অশেষ রহমত আর মায়ের তোমার সাথে থাকার কারণে আমার কিছু হয়নি। আরমানকে হসপিটালে ভর্তি করার পর আমি অফিসে চলে যাই টাকার বন্দোবস্ত করতে। আর তখনই মায়ের কল আসে। তারপর আমি হসপিটালে টাকা দিয়ে মায়ের কাছে যাই, তখনই তোমাকে মা বিয়ে করতে বলে। রোদের কথা শুনে মাহি তো পুরাই শক। আরমান রোদের কাঁধে হাত দিয়ে বলে, কংগ্রেচুলেশন দোস্ত, দোয়া করি সারা জীবন সুখী হও। আচ্ছা তুই মাহির সাথে কথা বল, আমি ওদের একটু ঘুরে আসছি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাহি, আমাকে ছেড়ে খুব সুখী আছো তাই না? আমার কি দোষ ছিল একটু বলবে? হয়তো রোদের মতন আমার এত টাকা ছিল না, কিন্তু দুবেলা দুমুঠো ডাল ভাত তো খাওয়াতে পারতাম। জ্ঞান ফেরার পর যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, তখন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। বুঝতে পারছিলাম না তোমাকে আমি এভাবে হারিয়ে ফেলবো। মাহির চোখ পানিতে ছলছল করছে, কথা বলার মতো কোনো ভাষা নেই। রোদ এসে আরমানের গায়ে হাত দিয়ে বলে, কি রে দোস্ত, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওই মেয়ের কথা কি মনে পড়লো নাকি? আরমান মাথা নিচু করে তাকায়। শোন, ওইসব ফালতু মেয়েদের চক্করে পড়লে জীবনটা একদম শেষ হয়ে যেত। তাই যা হয়েছে এটাই মঙ্গল। তাই বলছিলাম কি, পার্টিতে অনেক মেয়ে আছে, দেখ না এখান থেকে কোনটা পছন্দ হয়, আমি তার সাথে তোর ইয়ে দিয়ে দেবো। রাহাত রোদকে ডাকলো। এক্সকিউজ মি। রোদ রাহাতের কাছে চলে গেল। মাই এভাবে চুপ করে আছো কেন? কিছু একটা বলো। আমার মাথায় কিছু কাজ করছে না। রোদকে তুমি কি করে বিয়ে করলে? রোদ তো আমার সাথে গাড়িতেই ছিল। হঠাৎ করে রোদ কি করে বিয়ে বাড়িতে উপস্থিত হলো? আর তোমার সাথে বিয়েটাই বা কি করে হলো? মাহি কথা বলতে পারছে না, গলাটা আটকে গেছে। খুব কষ্টে বলে, আরমান, তুমি কেমন আছো? ঠোঁটের কোণে অদ্ভুত হাসিতে আস্তে করে বলল, তোমাকে ছাড়া কেমন আছি তুমি কি সেটা বুঝতে পারো না? তুমি আমার শরীরের রক্তের প্রতিটি শিরায় শিরায় মিশে আছো। শরীরে রক্ত ছাড়া কে কেউ বাঁচতে পারে? তুমি বলো। মাহি আরমানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টলটল করছে। তুমি এখন আমার বন্ধুর স্ত্রী। তোমার কথা কল্পনা করাও আমার অন্যায়। সম্পর্কে তুমি এখন আমার ভাবি হও, কিন্তু তোমাকে ভুলে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। কিন্তু আমার মাথার ভিতরে যে প্রশ্নটা ঘুরছে, প্লিজ তার উত্তর দাও। না হলে মরে গিয়েও শান্তি পাবো না আমি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আরমান, তোমরা যেটা শুনেছো আমার নামে সেটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকার কথা একবারও চিন্তা করতে পারছি না। কিন্তু আরমান, আমি এখন অন্য কারোর স্ত্রী। তাই আমার ভালোবাসার কবর সেদিনেই রচনা করেছিলাম, যেদিন কবুল বলে রোদকে আমার স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। বিয়ের সব কাজ ঠিকঠাকই ছিল। পুরো বাড়িতে বিয়েকে কেন্দ্র করে খুশিতে ভাসছিল সবাই। খুব খুশি হয়েছিলাম, যাকে চেয়েছি তাকেই পেতে যাচ্ছি। আনন্দে মনের ভেতর ঢেউ উঠতে লাগলো। জুম্মার নামাজ আদায় করে কাজী সাহেব আসে বিয়ে পড়ানোর জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তোমার বাবা এসে বলে তুমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছো। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে এই বিয়েটা সম্ভব না। আমি অলক্ষী অপয়া অপবাদ দিয়ে বিয়েটা ভেঙে দিয়ে বলে আমার সাথে কখনো তোমার বিয়ে দেবে না, সে যতদিন বেঁচে থাকবে। তিনি চলে যাওয়ার পর আমার মা আমাকে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিল। আর তখনই রোদের মা আমার সৎ মায়ের কাছে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব রাখে। অনেক ঝামেলার পরে সৎ মায়ের অত্যাচারে বাবা এই বিয়ে রাজি হয়। এখন তুমিই বলো, সেদিন আমি কি করতাম, কোথায় যেতাম? আমার বিয়েটা করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। নিশ্চয় আরমান। বাবা আমাকে মিথ্যা কথা বলেছে, তার মানে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। আর আমি তোমাকে ভুল বুঝে কত কিছু বলে ফেলেছি। ও আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মরণ কেন ফুলো না? আচ্ছা, রোদের মা তোমাদের বাসায় কিভাবে গেল? আর তিনি কি তোমাদের পরিচিত? তিনি আমার মামির বান্ধবী হয়, আর সেই সুবাদে তার এই বিয়েতে আসা। কিন্তু রোদ কি আমাদের বাসা চিনত না? মানে বরযাত্রীর সাথে তো রোদেরও আসার কথা ছিল। তাহলে সে কি জানতো না আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে?
বিয়ে ভাঙার পরে সে আমাকে জেনে শুনে কি বিয়ে করতে রাজি হলো, নাকি জেনে শুনে রোদ এমনটা করছে? না, রোদ কি করে চিনবে? ও তো জানতোই না আমার বিয়ে কোথায় হচ্ছে আর কার সাথে বা হচ্ছে। তোমার বাসার কথা কি করে সে জানবে? আমি তো বিয়ের দিন 14 বার কল দিতে দিতে তারপর রোদ এসেছে। ও, আরমান মাহির হাতটা ধরে সোফায় গিয়ে বসলো। ওই রোদ, এদিকে দেখ তো। আরমান ভাবির হাত ধরে সোফায় বসেছে, কিন্তু কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরমান কি আগে থেকে ভাবিকে চিনতো? রোদ তো রগে ফসফস করছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আরমান কি মাহির আগে থেকে পরিচিত? কিছুক্ষণ পর মনে পড়লো মাহির বাড়ি আর আরমানের বাড়ি তো একই গ্রামে, তাহলে কি? খুব রাগ উঠলো রোদের। এদিকে মাহির চুপ করে সোফার এক কোণে বসলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরমান বুঝতে পারছে মাহির মন ভীষণ খারাপ, তবুও মুড ঠিক করার জন্য বলে, মাহি, আজকে তোমাকে দারুণ লাগছে। আরমান, আমি এখন রোদের স্ত্রী, প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। আর পারলে আমাকে ক্ষমা করে দিয়ে ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ আরমান, তোমাকে ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। প্লিজ আরমান, এসব কথার কোনো ভিত্তি নেই এখন। মাহি, প্লিজ এভাবে বলো না। যখন আমরা অ্যাক্সিডেন্ট করি তখন আমার চোখের সামনে তোমার মুখটাই ভেসে উঠেছে। জ্ঞান থাকা পর্যন্ত শুধুমাত্র তোমার কথাগুলোই কানের কাছে শুনতে পাচ্ছিলাম। তুমি জানো না, যখন শুনলাম তুমি অন্য কারো বিয়ে করে নিজে গুছিয়ে নিয়েছো, তখনই বেঁচে থাকার ইচ্ছাটা আমার শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তোমার সাথে শেষবারের মতন দেখা করার খুব ইচ্ছা ছিল, তাই হয়তো এখনো বেঁচে আসি। এদিকে রোদের খুব রাগ উঠল। সামনেই রাহাতের গার্লফ্রেন্ড তানহা দাঁড়িয়ে আছে। রোদ তানহার হাত ধরে রুমের ভেতরে ঢুকলো। মাহির চোখ হঠাৎ পড়তেই দেখলো রোদ একটা মেয়ের হাত ধরে রুমে ঢুকলো। আরমান হাসছে। মাহি দেখো, তোমার স্বামী অন্য মেয়েকে নিয়ে রুমের ভিতরে ঢুকলো। আচ্ছা, কেন ঢুকলো? নিজের বউকে এখানে একা রেখে সে কি না? ছি, ভাবতেও পারছি না। রোদ এতটা লোয়ার ক্লাসের কবে থেকে হলো? অবশ্য তোমার সাথে তো রোদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তাই হয়তো রাগের বশেও এমনটা করছে। মাহি রুমের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, আরমানের কথা শুনছে না। মাহি, আমি কি ঠিক বলছি? কি? তোমার সাথে রোদের কিচ্ছু হয়নি তো? আই মিন, আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো তো? এটা কেমন প্রশ্ন আরমান? প্লিজ বলো না, তুমি কি এখনো ভার্জিন আছো? আরমানের কথাটা শুনে মেজাজ বিগড়ে গেল মাহির। পুরো শরীর চলছিল। কথাটা কিছুতেই মানতে পারছিল না মাহি। মাহির খুব খারাপ লাগছে। যাকে এতটা বছর ভালোবেসেছে সেখানে এমন নোংরা কথা জানতে যাচ্ছে। আরমান মাহির গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে মাহির তেলে বেগুনে জ্বলে উঠল। চোখ দুটো রগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে আরমানকে এক্ষুনি গিলে খাবে। এদিকে রোদ মাহিকে কোনো পাত্তাই দিচ্ছে না। সে অন্য মেয়েকে নিয়ে ফুর্তিতে ব্যস্ত। মাথাটা হঠাৎ করেই ব্যথা করছে মাহির। রোদের হাত ধরে তানহা হাসতে হাসতে বেরিয়ে আসে। খুব শক্ত করে রোদের হাত চেপে ধরে রাখে তানহা। আস্তে আস্তে মাহির প্রায় কাছাকাছি চলে আসে তারা। রোদ, তুমি না দারুণ স্মার্ট। তোমার মতো ছেলে পুরো এলাকায় খুঁজলেও পাওয়া যাবে না। কত মেয়ে যে তোমার পেছনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে তুমি কল্পনাও করতে পারবে না। উফ, তোমার মাঝে কি একটা নেশা আছে। আমি তো হারিয়ে যাই বারবার তোমার ভিতরে। রোদ আর চোখে মাহিকে দেখছে। মাহির মুখটা অন্ধকারে চেয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে মাহির মুড ঠিক নেই। কিন্তু কি করবে? আরমানের সাথে যেভাবে করেছে সেটা কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। রোদ ইচ্ছে করে মাহিকে পাত্তা দিচ্ছে না। মাহিও চুপ করে থাকে। দাঁতে দাঁত কাটছে মাহি। ইচ্ছে করছে রোদের গলায় কষিয়ে একটা থাপ্পড় মারতে। মেয়েদের সাথে কি করে এত ডলাডলি করতে পারে? নিজের বউকে কি চোখে বাঁচে না, নাকি চোখে কালো চশমা দিয়েছে? এত মানুষের ভেতরে কোনো তামসা করতে যাচ্ছে না মাহি। তাই চুপ করে নিজেকে বহু কষ্টে সামলে নিচ্ছে। কিন্তু কতক্ষণ সামলাতে পারবে সেটাই হলো দেখার বিষয়। মাহি রোদের দিকে একটু পরপর আর চোখে দেখছে। মাহির চোখ রোদের দিকে পড়তেই সে চোখটা নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে রোদ। তানহা রোদের হাত ধরে পাশে রাখা চেয়ারটায় বসিয়ে দিল। মাহি গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। দাঁত দিয়ে ঠোঁট কাটছে মাহি। আরমান এসে আচমকে মাহির কোমরে হাত দেয়। মাহি কোনো কিছু না ভেবে আরমানের দিকে তাকিয়ে আরমানের গলে চড় বসিয়ে দেয়। কিন্তু সেটা সবার আড়ালে, কারণ উচ্চ আওয়াজে গান বাজছিল পার্টিতে। আরমান গালে হাত দিয়ে অন্য পাশ করে তাকিয়ে থাকে। আরমান, তুমি এতটা নোংরা কবে থেকে হলে? তুমি আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে পেলে? তোমাকে খুব সম্মান করতাম, কিন্তু আজ থেকে সেই সম্মান ভেঙে চুরমার হয়ে গেল। আমি জীবনে এত বড় একটা ভুল মানুষকে চিনেছিলাম। অবাক লাগছে মানুষ স্বল্প কয়েকদিনে কি করে এতটা বদলে যায়।
মাহি, আমার কথাটা শোনো। দ্যাট ইনাফ আরমান। আমি মনে করি আমাকে তোমার আর কিছু বলার আছে বা থাকতে পারে। পার্টিতে এসছো, সো পার্টি অ্যাটেন্ড করে চলে যাও। তুমি নিশ্চয়ই রোদকে ছিল, যদি জানতে পারে তার বউয়ের সাথে তুমি এসব করার চেষ্টা করেছো, তাহলে তোমাকে জানিস শেষ করে দেবে। তখন পারবে সবটা সামলাতে। আরমান মাহির হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি সমস্যা তোমার? আমাকে ধোকা দিয়ে অন্যের ঘরের বউ হয়েছ, এখন আবার আমাকে হুমকি দিচ্ছ? কি করবে রোদ? ডাক দাও, আমি সব সত্যিটা বলে দেই। তুমি আমার সেই পুরনো গার্লফ্রেন্ড ছিলে, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার সম্পর্কে রোদের কি ধারণা চলছে। তখন পারবে তো রোদকে বুঝাতে? পারবে না, কারণ তুমি আমার সাথে বেইমানি করেছো। আর বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। আরই হবে রোদ তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর আমি তোমাকে আমার করব। তোমার মনের আশা কখনো পূরণ হবে না। রোদ এমনটা কখনো করতে পারবে না। আমি বেঁচে থাকতে এমনটা করতে দেব না। আরমান মাহির ঠোঁটের কাছে নিজের ঠোঁট আনার চেষ্টা করলে মাহি আরমানকে ধাক্কা মেরে সরিয়ে দিল। পাগল হয়ে গেল নাকি? কি করছো এসব? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আর এই পাগলামির একমাত্র তুমি ঠিক করতে পারবে। মুখ থেকে যেটা বললে সেই কথাটা আবার ফিরিয়ে নাও। নেক্সট টাইম এমনটা করার চেষ্টা করলে পায়ের জুতো খুলে পিটাবো, জানোয়ার। তুমি আমাকে যতই পিটাও, গালাগাল দাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার শুধু তোমাকেই চাই, আর যেভাবেই হোক তোমাকে আমার লাগবেই। তাতে যদি রোদকে খুন করার প্রয়োজন হয়, তবু আমি তাই করব। মাহি আড়াল থেকে বেরিয়ে আসতে গেলেই আরমান এসে মাহির হাতটা টেনে ধরে। রোদের চোখ ওদিকটায় পড়লেই সাথে সাথে শরীরে রক্ত গরম হয়ে উঠল। তানহার কাছ থেকে এসে মাহির দিকে আসতে আরমান মাহির হাতটা ছেড়ে দিল। রোদ সাপের মতো ফসতে থাকে। তারপর মাহির হাত ধরে ওয়াশরুমের ভেতরে নিয়ে গেল। কি হচ্ছে এইসব? আরমানের সাথে এমন ডলাডলি কবে থেকে? কতদিন ধরে এমন চক্কর চলছে তোমাদের মাঝে? মাহি, তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী, চৌধুরী বাড়ির একমাত্র বউ, মেহতার মা? আমতা করে বলে, আমি কি করেছি? সে তো আমার পিছু লেগেছে, আমার সাথে। কে লেগেছে? আরমান? আর তোমার সাথে কি? হ্যাঁ, আমি বলতে পারবো না। চুপ, একদম চুপ। আমি আরমানকে ভালো করে চিনি। যে ছেলে আর পুরনো ভালোবাসার মানুষের কাছে কি একবারও ডিস্টার্ব করছে না, সে কিনা তোমার সাথে? মাহি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা কেন? আগে তো জানতাম না। আসলে এই গ্রামের মেয়েরা এমন হয়, তারা হলো খ্যাতের গাড়ি, আসামাজিক। মাহি, তোমাকে তো আমি গোবরের পদ্মফুল ভেবেছিলাম, আর তুমি যা বের হলে তাহলে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেল। আপনি এসব কি বলছেন? প্লিজ বিশ্বাস করেন। আরমান আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছে, আমাকে টাচ করেছে। রোদ মাহির হাত ধরে নিয়ে এসে আরমানের সামনে দাঁড়ায়। আরমান, কি শুনছি এসব? রোদের কথা বলার ধরন দেখে আরমানের গলাটা শুকিয়ে যাচ্ছিল। কথা বলার পরিস্থিতিতে সে ছিল না। তোতলাতে তোতলাতে বলে, রোদ, কি বলতে চাচ্ছিস? খুলে বল। হেসে উঠল আরমান। স্বস্তি নিঃশ্বাস নিল আরমান। তুই আমার জন্য মেয়ে দেখ, তোর পছন্দই আমি বিয়ে করব। আমি যদি পচা মেয়েকে এনে বলি বিয়ে করতে, তাহলে কি আমার কথা শুনবি? তুই আমার জানের দোস্ত, ভাই বলতে পারিস এক কথায়। আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যেটা বেমানান। তোর উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। রোদ আরমানকে জড়িয়ে ধরল। আমারও তোর প্রতি অটুট বিশ্বাস আছে, তোকে আমি ছোটবেলা থেকেই চিনি। রোদ, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এবার আসতে হবে। অন্য একদিন তোদের সাথে জমিয়ে আড্ডা দিব। ওকে। আরমান চলে গেলে রোদ মাহির দিকে তাকায়। দেখলে আমার বন্ধুটা কত ভালো, আর তুমি কিনা অন্য আমি বাজে কথা। ছি ছি ছি, ভাবতেও কষ্ট হচ্ছে। অবশ্যই এতে তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তোমার পরিবেশের। মাহি আর একটা মিনিটও না দাঁড়িয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে সোজা বাসায় চলে আসলো। রুমের লাইট অফ করে হাঁটুর নিচে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আরমানের কথাগুলো মনে পড়ছে আর বুকের মাঝে বুলেটের মতো ভিঁধতে লাগলো। অন্যদিকে রোদের কথা শুনে তো পায়ের নিচে মাটি সরে গেছে। মাহি চলে গেলে রোদ অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে। এতটাই ড্রিঙ্কস করে সে হাঁটতে পারছিল না। পুরো দুনিয়াটা তার কাছে গোল গোল করে ঘুরতে থাকে। রাত প্রায় 1টার মতো বাজে। রোদ এখনো বাসায় আসেনি। মাহি সেই যে এসে বসেছে, তারপর সেখান থেকে এক পারের জন্য ওঠেনি। রোদ বাসায় আসে তখন প্রায় 2:45 বাজে। বাসায় এসে রুমের ভেতরে দরজাটা খুলে দেখে পুরো রুম অন্ধকার, রুমের লাইটগুলো অফ করা। রোদ হাঁটছে আর ঢুলছে। রুমের দরজা খুলে লাইটটা জ্বালিয়ে দেখে মাহি বিছানার উপরে পায়ের ভেতরে মুখ গুজে দিয়ে বসে আছে। রোদের সমস্ত কথা মনে পড়ে গেল। আরমান মাহির হাত ধরেছে, সে কথাটা মনে করেছে আর রগে সমস্ত শরীর কাঁপছে।
একে তো নেশার ঘোরে, তার উপরে রাগে শরীর গম গম করছে। মাহির পাশে দাঁড়িয়ে মাহির হাত ধরে টানছে। তোমার সমস্যাটা কি? এইভাবে পার্টি ছেড়ে একা একা চলে আসলে কেন? ও হ্যাঁ, বুঝতে পারছি, আরমান তোমাকে ড্রাইভ করে নামিয়ে দিয়ে গেল নাকি? কারণ আরমান চলে আসার সাথে সাথে তুমিও তো বেরিয়ে এসেছো। নিশ্চুপ মাহি। কি হলো, কথা বলছো না কেন? আরমানের সাথে কতদিন ধরে চক্কর চলছে? মানে কি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? এত ভনিতা করে কথা না বলে সোজাসুজি বলে। কি বলবো, সোজাসুজি বলার কিছু বাকি রেখেছো না? বাহ, এই না হলে পুরুষ মানুষ। আপনি কি করেছেন সেটা কি ভুলে গেছে নাকি? বউকে পার্টিতে একা রেখে অন্য একটা মেয়ের সাথে মাখামাখি করতে একটু রুচিতে বাঁধলো না? ছি, নিজের চরিত্রের ঠিক নেই, আবার এসছে আমাকে জর্জ করতে। মাহিকে টেনে বিছানা থেকে নামিয়ে ঠাস ঠাস করে দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল রোদ। মাহি তো পুরো হতবাক হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। মাহি ভাবছিল রোদ বোধ হয় ভালো হয়ে গেছে, কিন্তু না, সে এখনো রিক্সাওয়ালার মতো বই গায়ে হাত তোলে। তা আবার সমস্ত সত্যিটা জানার পরেও। আপনি আমার গায়ে হাত তুললেন কেন? কি অন্যায় করেছি আমি? এই মেয়ে, তোমার সাহস হলো কি করে আমার চোখে চোখ রেখে কথা বলার? কি ভেবেছো তুমি একটু ভালোবাসা দেখিয়েছিলাম বলে কি তোমার জিম্মি হয়ে হাতে চুরি বসে বসে থাকবো? শোনো, তুমি এটা ভুলে যেও না, তোমাকে কিন্তু আমি বিয়ে করি, আমার মায়ের কথায় বিয়ে করেছি। এবার বুঝতে পারছি বিয়ের দিন তোমার বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। নিশ্চয়ই তুমি এমন কোনো কাজ করেছো যার কারণে বরপক্ষ বিয়েটা ভেঙে দিতে বাধ্য হয়েছে। আর আমার মা তার একমাত্র ছেলের জন্য রিজেক্ট করা জিনিসটা নিয়ে এসেছে। কয়েকদিনের ভিতরে তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আজকে তোমার চরিত্র দেখে সেই দুর্বলতা শেষ হয়ে গেছে। সত্যি আমি খুব ভাগ্যবান, বিপদে পড়ার আগেই সতর্কতার আভাস পেলাম। এবার মাহি প্রচন্ড রকম খেপে গেল। আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমার কোন অপরাধের কারণে মারলেন? উত্তর দিন। আমি কি আরমানকে শিখিয়ে দিয়েছিলাম আমার হাত ধরতে? আমি তো আপনাকে বললাম সে আমার সাথে অসভ্যতামি নোংরামি করেছে, কিন্তু আপনি আমার এমন স্বামী যে নিজের স্ত্রীর কথা বিশ্বাস না করে অন্যের কথা বিশ্বাস করে ছোট লোকের মতো স্ত্রীর গায়ে হাত তুললেন। আপনাকে তো মেডেল দেওয়া উচিত। তাহলে কি করা উচিত ছিল? তোমার ঠোঁটে চুমু খাবো? তুমি যা করেছো তাতে তোমাকে জানে শেষ করে দেওয়া উচিত। কিন্তু কি থামলেন কেন? মেরেই ফেলুন, সেটাই ভালো হবে। তবুও শান্তি পাবো যে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। আগামীকালকে পেপারে হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে, অনেক সুনাম কামাই করতে পারবেন। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। মাহি, একদম বাজে কথা বলবে না, গলার আওয়াজ নিচু করে কথা বল। একদম না, আজ আমি চিল্লাবই। আপনি কি ভাবেন আপনি একাই চালাক আর সবাই বোকা? নেশার ঘরে আছেন তো, তাই দুনিয়াটাকে হাতের মুঠোয় লাগছে। নেশা কাটুক, তারপর বুঝতে পারবেন আপনি যেটা করছেন সেটা ঠিক ছিল কিনা। আরমান আমার কোমরে হাত দিয়েছে, তখন কোথায় ছিল আপনার এই বিবেক? হ্যাঁ, নিজের বন্ধুকে খুব বিশ্বাস করলেন আর নিজের বউকে পা দিয়ে গলাটা চেপে ধরলেন। মাহির কথা শুনে রোদের চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। আরমান তোমার কোমরে হাত দিয়েছে? নিশ্চুপ মাহি চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রোদ নিজের মাথার চুল নিজেই টানতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। সত্যি আছে, এত বড় অন্যায়টা কি করে করতে পারলো? মায়ের কথাটা একটা বার হলেও বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু কি করলো সে? রোদ নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। সত্যি সে ভুল করেছে, মাইকে এইভাবে একা রেখে আড্ডা দেওয়াটা তার উচিত হয়নি। তারপরে সে মাহির গায়ে হাত তুলেছে। ছি, এতটা খারাপ কি করে হতে পারলো সে? নিজের ভুল বুঝতে পেরে ভীষণ খারাপ লাগছে রোদের। মাহি বসা ছেড়ে উঠে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আরমান তার সাথে এমন ব্যবহার কি করে করতে পারলো? সবটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। মাহি হেঁটে গেলেও আরমানের শরীরে আঘাত লাগতো, আর সে কয়েকদিনের ভেতরে এতটা পরিবর্তন কি করে সম্ভব? রোদ মাহির পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহি শোনো। বাইরের দিকে তাকিয়ে বলে, জি বলেন। আই এম সরি। কিছুক্ষণ পরে মুখটা রোদের দিকে ঘুরিয়ে বলে, সরি কিসের জন্য? তোমার গায়ে হাত তোলার জন্য। নিশ্চুপ মাহি। আসলে তুমি চলে আসাতে আমার একটু খারাপ লেগেছে। তার উপর আরমান তোমার হাত ধরে যেভাবে করছিল তাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আর যার কারণে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কে যে আমার কাছে সরি বলবে? আপনি যা করেছেন ভালোই করেছেন, এটা আমার প্রাপ্য ছিল। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। কি কথা? আপনি তো শুরু থেকে বলে আসছেন মোহনা ছাড়া আপনার জীবনে কোনো জায়গা নেই। তাহলে আজ যেটা করলেন সেটা কি ঠিক ছিল? আমি আপনার বিয়ে করা বউ, তাই না? কিন্তু আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। অথচ অন্য মেয়ের সাথে এভাবে হাসাহাসি, হাত ধরে হাঁটাহাঁটি, এটা কি ধরনের
ভদ্রতা বলতে পারেন? আচ্ছা বলুন তো, কাঁচ ভাঙলে কত টুকরা হয়? জানি না তো, তবে সেই কথা কেউ কখনো বলতে পারে? তুমি হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে? এমনি বললাম। এমনি এমনি কেউ বলো নাকি? বলো কি হয়েছে? মাহি মুখটা কালো করে বলে, আমার মনটাও আজ ভেঙে ঠিক তত টুকরো হয়ে গেছে। অনেক ভেবে দেখলাম মা ঠিকই বলতো। আমি হলাম অপয়া অলক্ষী যে জন্মের সাথে সাথে নিজের মাকে খেয়ে এসেছি। কথাগুলো তখন খারাপ লাগলেও আজ বুঝতে পারছি সত্যি বলতো মা। ভাঙা মন নিয়ে কি কখনো কাউকে সুখী করা যায়? আমি হলাম ভাঙা আয়নার মতো, যার কাছে যাব তার সর্বনাশ হয়ে যাবে। বলতে বলতে মাহি দুই হাতের তালুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। রোদ বুঝতে পারছে না কি করে মাহিকে সামলাবে, তবুও মাহিকে নিচের বুকের ভেতরে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মাহি প্লিজ ঠান্ডা হও, আমার ভুল হয়ে গেছে, তোমাকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক হয় বলছি তো। মাহি পুরোই স্তব্ধ হয়ে যায়, গলা দিয়ে কথা বের হচ্ছে না। রোদ হাত দিয়ে মাহির মুখটা তুলে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে আবারও জড়িয়ে ধরল। মাহি রোদকে সরিয়ে দিয়ে বিছানার উপরে অভ্যাস করে শুয়ে পড়ল। রোদ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালবেলা রোদের ঘুম ভাঙল। মাহির এলোমেলো চুলগুলো তার মুখের কাছে উড়ে এসে পড়ল। কিছুক্ষণ নাক দিয়ে মাহি চুলের টান নিল। মাহির শরীরটা রোদের শরীরের উপরে পড়ে আছে। বুকের ভেতরে অন্যরকম অনুভূতি হতে থাকে। রোদের ইচ্ছে করছে মাহিকে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু তাদের ভেতরে এখনো তেমন তো কোনো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি। তাই রোদ চুপচাপ হয়ে শুয়ে আছে। মাহির চুলগুলো সরাতেই মাহির শরীরে হাত লাগে। আচমকায় লাফিয়ে ওঠে রোদ। মাহির গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে সমস্ত শরীর যেন পুড়ে যাচ্ছে। সাথে সাথে রোদ মাহিকে বুকের উপর থেকে সরিয়ে মাকে ডাক দিল। রোদের মা দৌড়ে আসে। রোদ, কি হয়েছে? মাহির গা ঝড়ে পড়ে যাচ্ছে। রোদের মা এসে মাহির কপালে হাত দিয়ে বলে, ইস, মেয়েটার শরীর তো পুরোই গরম। রোদের মা দ্রুততার সাথে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে মাহির মাথায় ঢালতে থাকে। বারবার গা হাত পা মুছিয়ে দিচ্ছে, কিন্তু জ্বর কমছেই না। শরীরে তাপমাত্রা যেন বেড়েই চলেছে। রোদ, জ্বর তো কিছুতেই কমছে না, কি করব এখন? আমার তো কিছু ভালো লাগছে না। মা একটু ওয়েট করতে হবে, ডক্টরকে খবর দিয়েছি, বিকেল নাগাদ চলে আসবে। ঠিক আছে। এদিকে মাহি জ্বরের ঘোরে আবল তাবল বকতে থাকে, বারবার রোদের কথা বলছে। প্লিজ আমাকে মারবেন না। আমার কথা আপনি একটু বিশ্বাস করছেন না কেন? আমি কোনো কাঠের পুতুল না। এসব বলতে বলতেই মাহি ঘুমিয়ে পড়ে। রোদের মা মাহির কথাগুলো কোনো অর্থই খুঁজে পাচ্ছে না। দু চোখে তার শুধুই অশ্রু। রোদেরও সেম একই অবস্থা, ভেতরটা হু হু করে কেঁদে উঠছে। বিকেলে ডক্টর এসে মাহিকে দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে যায়। 3 দিন পর জ্বরটা কেমন হয় জানাবেন। জ্বর যদি না কমে তাহলে কিছু টেস্ট করতে দিতে হবে। ঠিক আছে ডক্টর। রোদ মাহির পাশে শুয়ে আছে। সকাল থেকেই রোদ মুখে কোনো খাবার তোলেনি, এমনকি এক ফোঁটা পানিও না। সারাক্ষণ মন মরা হয়ে মাহির পাশে বসে আছে। অনেক রাতে মাহির শরীর থেকে জ্বর ছেড়ে যায়, সাথে সাথে ঘামে সমস্ত শরীর ভিজে যায়। কি করবো, এত রাতে মাকে ডাকবে? না, মাত্র একটু আগে গেল, এখন তাকে টাকাটা ভালো দেখায় না। রোদ ভেজা তোয়ালে দিয়ে জামার নিচে হাত পা ভালো করে মুছিয়ে দিল, চোখ বন্ধ করে। বেশ কয়েকবার হাত পা নাড়াচাড়া করায় ঘুম ভেঙে যায় মাহি। চোখ মেলে তাকাতে মাহি বলে ওঠে, এ কি আপনি? নিজের শরীরের দিকে তাকিয়ে নতুন জামা পরে আছে দেখে লজ্জায় চোখ বন্ধ করে থাকে। মাহি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে সরি বলে দ্রুত ওয়াশরুমে ঢুকলো। মাহির বুক ধুক ধুক করে কাঁপতে লাগলো। কি হলো এটা? রোদ শরীরের কাপড় চেঞ্জ করে দিয়েছে। লজ্জায় মাহি শেষ। জ্বর আসার আর সময় পেল না, মাহির মুখ লাল হয়ে গেল। এদিকে রোদের অবস্থাও যাচ্ছে তাই। মাহির স্পর্শে রোদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেল। মাহি যেন তার বুকের ভিতরে আগুন জ্বালিয়ে গেল। কি হচ্ছে এসব? মাহিকে সে সত্যি ভালোবেসে ফেলেছে, কিচ্ছু ভালো লাগছে না তার। মাহি যেন তাকে প্রতিনিয়ত চুম্বকের মতো টানছে। চোখ বন্ধ করলেই শুধু মাহিকে দেখতে পায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা এসে রোদের পাশে শুয়ে পড়ল মাহি। কবলে হাত দিয়ে অন্য পাশ করে শুয়ে পড়েন। আরমানের পুরো রুম অন্ধকার হয়ে গেছে, গন্ধ ভরে গেছে রুমটা। আরমান ফ্লোরে বসে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। পুরো রুমে পড়ে আছে সিগারেটের ফিল্টারগুলো। পাশে কয়েক প্যাকেট সিগারেটের খোসা পড়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। মাথায় হাত দিয়ে বলছে, মাহি, তুমি সুখী হও সেটাই কামনা করি। জানি আমি থাকতে তুমি কখনো রোদকে স্বামী হিসেবে মেনে নিতে পারতে না, তাই বাধ্য হয়ে তোমার সাথে এমন ব্যবহার করেছি যাতে তুমি আমাকে ঘৃণা করো, তার রোদকে ভালোবাসো। তুমি সুখী থাকলেই তোমার আরমান খুশি। কথাগুলো বলছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আরমানের। মাহি, আমি কখনো সিগারেটের গন্ধ সহ্য করতে পারতাম না, কিন্তু আজ সেই আমি সিগারেট খেয়ে যাচ্ছি।
আগে শুনতাম সিগারেট খেলে নাকি বুকের যন্ত্রণা কমে, তাই আমিও খাচ্ছি। তোমাকে ভুলে থাকতে গেলে সিগারেটকে আমার আপন করে নিতে হবে। ইচ্ছা ছিল দুজনে একসাথে পথ চলবো, কিন্তু সে আশা আমার আর অপূর্ণই রয়ে গেল। এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকবো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি আরমান। বুকের বাপাসটায় চিনচিন করে ব্যথা অনুভব করতে থাকে। মনে হচ্ছে এক্ষুনি দরটা বন্ধ হয়ে যাবে। সকালবেলা দরজায় ঠকঠক শব্দে ক্লান্ত শরীর নিয়ে উঠে দরজাটা খুলে দিল সে। মা তুমি? আরমান, তুই কি অবস্থা করে রেখেছিস? এতগুলো সিগারেটের ফিল্টার পড়ে আছে। তুই সিগারেট খেয়েছিস, গন্ধে রুমের ভেতরে ঢোকা যাচ্ছে না। কি বানিয়ে ফেলেছিস নিজের চেহারাটা? আয়নায় নিজেকে একবারও দেখেছিস? মা, মাহি এখন অন্য ঘরের বউ। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। মাহিকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো বলতে পারো মা? মাহি ছাড়া আর মানে জীবনটা অচল। মা, আমি এখন কি করব বলো মা? আরমান, তুই এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দিবি? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না। এভাবে চলতে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। আমাদের কথাটা একটু চিন্তা কর। আরমানের বাবা রুমে এসে মাথা নিচু করে দাঁড়ায়। আজ নিজেকে তার ভীষণ অপরাধী মনে হচ্ছে। তার জন্যই আরমানের এই অবস্থা। সেদিন যদি বিয়েটা ভেঙে না দিত তাহলে ছেলের মুখে আজ কান্না দেখা লাগতো না। আরমান তার একমাত্র ছেলে। আরমান বাবাকে দেখে উঠে দাঁড়ায়। বাবা, তুমি কি দেখতে এসেছো তোমার ছেলে কতটা সুখী আছে? দেখো বাবা, যে ছেলে কখনো সিগারেট স্পর্শ করতো না, আজ সে ছেলে সিগারেটের ভিতরে ডুবে আছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আরমান। ছেলেদের চোখে কান্না মানায় না, কিন্তু জীবনে এমন কিছু কষ্ট থাকে যেটা বুকে পাথর চাপা দিয়েও কান্না ধরে রাখা যায় না। কারণ সবারই তো রক্তে মাংসে করা শরীর, তাই চাইলেই সবকিছু সম্ভব না। আরমানের বাবা আরমানকে ধরতে নিলে অগ্নি মূর্তির ন্যায় তাকিয়ে থাকে আরমান। আমাকে তুমি ধরবে না। তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আরমানের বাবা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরমান বাবার মুখের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠেই জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ মাথায় পানি ঢালার পর আরমানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে চোখ মেলে তাকিয়ে দেখে একটু দূরে দাঁড়িয়ে মা কাঁদছে। আরমানের মুখে কোনো কথাই নেই, কান্নাও নেই, যেন এতক্ষণ কিছুই হয়নি এমন ভঙ্গিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। এই মুহূর্তে সে যেন একটা অনুভূতিহীন জীবন্ত পাথরের মূর্তি। আরমানের মা কাঁদতে কাঁদতে পাশে এসে বসলো, গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলে, আরমান, এই আরমান, কাঁদছিস না কেন বাবা? একটু কাঁদ। কেঁদে কেঁদে বুকের উপরের চাপা পড়ে থাকা পাথরটা সরিয়ে ফেল। না কাঁদলে তুই মরে যাবি। আরমানের বাবা এগিয়ে এসে আরমানের হাত জড়িয়ে ধরে বলল, আমাকে তুই মাফ করে দে, সব দোষ আমার। আমি তোকে মিথ্যা বলেছিলাম, বিয়েটা আমি ভেঙে দিয়েছিলাম, মায়ের কোনো দোষ নেই। আজ আমার জন্য তুই কষ্ট পাচ্ছিস। আমি বাপ হয়ে সারা জীবন কিভাবে তোর কান্না সহ্য করব? আরমান, কথা বল বাবা, এভাবে চুপ করে থাকিস না। তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। এবারও আরমানের মুখে কোনো শব্দ নেই, কোনো নড়াচড়াও করছে না, শুধু দাঁত দিয়ে নিজের ঠোঁটটা শক্ত করে চেপে ধরে। তারপর নীরবে দু চোখের পাতা বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। বাবা, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর এখন জীবন দিয়ে ভরেও এর ক্ষতিপূরণ দেওয়া যাবে না। আরমানের বাবা আরমানকে বুকে টেনে নিয়ে কাঁদতে থাকে। নিজের ছেলের এত বড় একটা ক্ষতি সে করে ফেলেছে, সারা জীবন ছেলের কাছে অপরাধী হয়ে থাকবে। এদিকে মাহির আড়মোড়া দিয়ে ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখে সে রোদের বুকের উপরে শুয়ে আছে। মাহির লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। কি হলো এটা? শেষে কিনা রোদের বুকের উপরে ঘুমিয়ে পড়লো। এতটা কেয়ারলেস কবে থেকে হলো ভাবতেই পারছে না মাহি। কিন্তু নিজের চোখের সামনে যা দেখলো সেটা তো বাস্তব, স্বপ্ন তো আর না। মাহি ভালো করে খেয়াল করে দেখে রোদ তার হাত দিয়ে মাহির ডান হাতটা চেপে ধরে রেখেছে। মাহি ভাবছে, রোদ মুখে যতই সাধু তুলসী পাতা বলে নিজেকে প্রমাণিত করতে চাচ্ছে, কিন্তু তবুও সে পারবে না। হাজারো পুরুষ মানুষ বলে কথা, মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তবে সব পুরুষ এক না। রোদ চোখ খুলে মাহির দিকে তাকালো। মাহিও রোদের দিকে তাকিয়ে আস্তে করে মাথাটা নিচু করে তাকায়। মাহির খুব লজ্জা লাগলো রোদের এইভাবে তাকানো দেখে। মাহি নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু রোদ যেন আরো শক্ত করে ধরে রেখেছে। এমন সময় রোদের মায়ের গলার আওয়াজ শুনে মাহির হাতটা ছেড়ে দিল রোদ। মাহি বিছানা দিয়ে নেমে হাতটা ভালো করে উল্টে পাল্টে বলল, ইস, হাতের উপরে পুরো 5টা আঙুলের ছাপ পড়ে গেছে। এত জোরে কারোর হাত চেপে ধরে, উফ, ভীষণ লাগছে। রোদ তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে মাহির হাতটা ধরল।
সত্যি হাতের উপরে 5 আঙুলে ছাপ পড়ে গেছে। মাহির হাত ধরে চেয়ারের উপরে বসালো, ড্রয়ার খুলে মলম বের করে মাহির হাতে লাগিয়ে দিল। জ্বলছে তো। একটু তো জ্বলবেই, সহ্য করার চেষ্টা করো। এখন এত দরদ দেখানোর লাগবে না। আঘাত দিয়ে এখন ভালোবাসা দেখাতে এসছেন। মাহি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার হাতে আঘাত করি। মা দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। মাহি, আমার সাথে একটু আয় তো। বাসায় গেস্ট আসতেছে, তাদের জন্য নাস্তা বানানো লাগবে। আমি রুটি বানিয়ে দিব আর তুই ভেজে দিবি। ঠিক আছে। মা, মেহেতা কোথায়? মেহেতা ঘুমোচ্ছে। গতকাল রাতে মেহেতার গায়ে একটু জ্বর আসছিল, তাই মেহেতার পাশে কলিকে রেখে এসেছি। আচ্ছা মা, আপনি যান, আমি আসছি। হুম। রোদের মা চলে গেলে মাহি গিয়ে মায়ের কাছে রান্নাঘরে ঢুকলো। মাহির মনের ভেতরে বারবার খচখচানি করছে। এতদিন নিজেকে কন্ট্রোল করেছে যাতে রোদের গায়ে টাচ না লাগে, কিন্তু আজকে সেখানে একেবারে রোদের বুকের উপরে পড়লো। মাহি মায়ের সাথে ফিরে সুস্থে নিজের কাজ করছিল। কাজ শেষ করে মাহি রোদকে ডাকতে গেল। রোদ ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। মাহি পেছন থেকে এসে বলে,